আজমের ব্লগের দ্বিতীয় পর্বে আজ থাকছে আড়াই দিনকা ছোপড়া। এটি হলো দরগার প্রধান দরজা। দরগার প্রধান দরজাকে বাঁ হাতে রেখে ডান দিকের গলি দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। ডান দিকে গলি দিয়ে অনেকটা পথই হাঁটতে হবে। হাঁটতে খুব একটা খারাপ লাগবে না, কারণ ভিড় যেমন আছে সেরকমই পথের দুধারে অজস্র দোকান আছে। পসরা সাজিয়ে বসে আছে খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড় আর বিশেষ হালুয়া বা মিষ্টির দোকানও। সেগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে টেরই পাওয়া যাবে না। আমি সকালের দিকে গিয়েছিলাম, তখন কিন্তু এখানে প্রচুর খাবারের দোকান খুলে গেছে এবং বিরিয়ানি থেকে শুরু করে তন্দুরি রুটি থেকে শুরু করে সকালের মুড়ি ঘুগনিও দেদার বিক্রি হচ্ছে। যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা কিছু বৈশিষ্ট্য একই রকম। এই রকমই সরু সরু রাস্তা, রাস্তার দুপাশে অজস্র দোকান। সকাল থেকেই সেই দোকানগুলোতে অসম্ভব রকমের ভিড়। এমন নয় যে সেই জিনিসগুলো নিজেদের শহরে পাওয়া যায় না, কিন্তু ওই যে কোথাও ঘুরতে গিয়ে কিছু কেনা, কিছু দেখার একটা অভ্যেস আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। দেখুন, সাত সকালে কলার দোকানেও কত ভিড়। এটি একটি ফটক। এই ফটক থেকেও আরও এগিয়ে যেতে হবে। বাজার খুলেছে সবে মাত্র, তখন সকাল 7:30-8টা হবে, অথচ দেখুন কীরকম ভিড়। এই যে এখানকার একটা অন্যতম বৈশিষ্ট্য, গাধার পিঠে করেই সমস্ত জিনিসপত্র এখানে বওয়া হয়। আমি কিছুক্ষণ আগে দেখেছি গাধার পিঠে করে বালি বওয়া হচ্ছে, এখন দেখুন ইট বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তাটা ভীষণই সরু, কিন্তু কিছু করার নেই। এই রাস্তা ধরে একদম নাক বরাবর হাঁটতে হবে, বেশ অনেকটাই হাঁটতে হবে। এই দেখুন সবজির দোকানও খুলে গেছে, বিক্রি হচ্ছে ঘুগনি। এখানকার ঘুগনি কিন্তু ওই ছোট যে ছোলা কালো ছোলা, সেই কালো ছোলা সেদ্ধ। সকাল থেকেই এটা বিক্রি হচ্ছে দেখেছি, আমি রাত্রিবেলাতেও দেখেছি এটা মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে। মানে এখানকার লোকজনরা মনে হয় এই ছোলার ঘুগনি ভীষণ খায়। দেখুন সামনে গাধাগুলো এগিয়ে যাচ্ছে। এই যে মটরের ঘুগনিও বিক্রি হচ্ছে। এভাবেই এগোতে এগোতে আমরা প্রায় পৌঁছে গেছি আড়াই দিনকা ছোপড়ার কাছে। আড়াই দিনকা ঝোপড়া, যার আক্ষরিক অর্থ হলো আড়াই দিনে তৈরি একটি স্থান। আজমের শহরের একটি ঐতিহাসিক জায়গা হলো এই আড়াই দিনকা ছোপড়া। একদম নাক বরাবর এগিয়ে এসে একটি মোড় পড়বে, যেখান থেকে আমাদের আবার ডান হাতে এগোতে হবে। এই যে এইখান থেকে এগিয়ে যেতে হবে সোজা সোজা এগুলি পাওয়া যাবে ওই আড়াই দিনকা ঝোপড়ার সিঁড়ি। চলুন এগোই। गरीबों को खाना खिलाओ 100 रुपए में, 11 टोकन ले जाओ गरीबों के खाने के 100 रुपए में। गरीबों की दुआ लेके जाइए भाई। এখানে কিছু কাঠের জিনিসপত্রের দোকান আছে। এরকম দোকান কলকাতাতেও প্রচুর জায়গায় আছে। যে মেলাগুলো হয় কলকাতায়, সেখানে এরকম দোকান প্রচুর পাওয়া যায়।
এই হলো সেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওই ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ইতিহাস কিছুটা জেনে নেওয়া যাক। ভারতের প্রাচীনতম স্থাপত্যগুলির মধ্যে এই স্থাপত্য অন্যতম এবং আজমের শহরে এই মুহূর্তে যে স্মৃতিস্তম্ভগুলো টিকে রয়েছে তার মধ্যে এটি হলো সব থেকে পুরনো। ঝর্ণেশ্বর মন্দির রোড বা আন্দারকোট রোড, এই রোডে অবস্থিত হলো এই আড়াই দিন কা ঝোপড়া। এত সকালেও কিন্তু যথেষ্ট ভিড়, কারণ যারাই মোটামুটি দরগাতে আসেন বা আজমেরে আসেন তারা একবার আড়াই দিন কা ঝোপড়াতেও আসেন, যদি ওই সিঁড়িটা কিন্তু অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে আমাদের ওপরে উঠে আসতে হচ্ছে। আজমের শহরের চারপাশটাই এরকম পাহাড় রয়েছে। এই মসজিদটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ, কিন্তু এর পেছনে একটা অন্যরকম ইতিহাস রয়েছে। আমাদের ভারতবর্ষ বরাবরই সব ধর্মের মিলনস্থল। এগারোশো 92 খ্রিস্টাব্দে কথিত আছে কুতুবউদ্দিন আইবক এই মসজিদটি নির্মাণ করেন। এর নকশা করেন হেরাতের আবু বকর। এগারোশো 92 সালে তৈরি শুরু হয়, 1199 সালে এটি শেষ হয়। পরে 1213 সালে ইলতুৎমিশ এটাকে আরও রেনোভেট করে আরও উন্নত করেছিল। এখন এই কাঠামোটি এএসআই অর্থাৎ ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের আন্ডারে রয়েছে। এখনও এই মসজিদে নামাজ পড়া হয় এবং এক জায়গায় 2-3 জায়গায় লেখা আছে যে মসজিদে নামাজ পড়া হয়, তাই যেন জুতো খুলে ঢোকা হয়। কিন্তু ওই যে বললাম এটার একটা অন্যরকম ইতিহাসও রয়েছে, সেই ইতিহাসেই এবার আমরা একটু নজর দেব। এই মসজিদের জায়গায় কথিত আছে যে একটি অন্য কাঠামো ছিল। জৈন ইতিহাস অনুযায়ী এই কাঠামোটি শেঠ বিরামদেব কালা 660 খ্রিস্টাব্দে জৈন মন্দির হিসেবে প্রথম তৈরি করে। পরে এই স্থানটিকে একটি সংস্কৃত কলেজে রূপান্তরিত করা হয় এবং এই যে সামনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে আগে কোনো মূর্তি বা স্থাপত্য ছিল, যা কিন্তু বর্তমানে নেই। ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী 1153 খ্রিস্টাব্দের আগে কোনো এক সময় এই স্থানটি নির্মিত হয়েছিল বলে জানা যায়।
আধুনিক অর্থাৎ এই সময় যে আপনারা ধ্বংসাবশেষই বলা যেতে পারে দেখছেন, কারণ বহু অংশ ভেঙে গেছে, এখানে কিন্তু হিন্দু এবং জৈন উভয় বৈশিষ্ট্যই যথেষ্টভাবে দেখা যায়। আমি আপনাদের সেগুলো দেখাবো। মসজিদের নামাজ পড়ার সময় অনুযায়ী এখানে কিছু ঘড়ি ঠিক করা আছে, 5 বা 6 বার যে নামাজ পড়া হয় সেগুলো কখন কখন পড়া হয়। এখানে 700টি স্তম্ভ ছিল, যার মধ্যে অনেকগুলোই কিন্তু হিন্দু মন্দির থেকে নেওয়া। পরে আরও কিছু স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, কিন্তু কিছু স্তম্ভ কিন্তু হিন্দু মন্দির যখন ছিল তখনকার সেই আমলের। কেডিএল খান তার মতে এই 11 বা 12 শতকে খ্রিস্টাব্দে এই আদি মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এএসআইয়ের মহানির্দেশক আলেকজান্ডার ক্যানিংহাম অনুমান করেছিলেন যে পুরো ভবনটি মূলত একটি জৈন মন্দির। পরে এটি মসজিদে রূপান্তরিত হয়। শতকের শেষের দিকে কুতুবউদ্দিন আইবক দ্বারা মূল ভবনটি আংশিকভাবে ভেঙে ফেলা হয় এবং তা মসজিদে রূপান্তরিত করা হয়। এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ তৃতীয়কে পরাজিত করার পর ঘোরের মোহাম্মদ আজমেরের মধ্যে দিয়ে যান, তখন তিনি ওই মন্দিরগুলি দেখতে পান এবং তার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে সেগুলো ধ্বংস করে একটি মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন, এবং সেটাও কি না 60 ঘন্টার মধ্যে, উইদিন 60 আওয়ার্স, মানে 2.5 দিন ধরে নেওয়া যেতে পারে। সম্পূর্ণ মসজিদটা কিন্তু 60 ঘন্টার মধ্যে তৈরি হয়নি, তবে একটি ইটের পর্দা দেওয়া প্রাচীর, মানে একটা অংশ ইটের প্রাচীর দিয়ে একটা সেকশন আলাদা করা হয় যেখানে মোহাম্মদ ঘোরি নামাজ পড়তে পারে। পরে একটা বিস্তারিত সময় পুরো মসজিদটি নির্মাণ করা হয়। 595 হিজরি অর্থাৎ 1199 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় বলে এখানেই একটি জায়গাতে আগে লেখা ছিল, এখন সেই লেখাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারছি না। কারুকাজগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইসলামিক কারুকার্য নয়। ফুল, পদ্ম ফুল, এছাড়াও আরও বিভিন্ন নকশা আছে যেগুলো সাধারণত আমরা কোনো মন্দির অর্থাৎ হিন্দু শৈলীর মধ্যেই দেখতে পাই। তবে যে মসজিদটি তৈরি করা হয়েছিল সেই মসজিদটি পরবর্তীকালে এখানকার যে রাজারা ছিলেন তাদের দ্বারা উপেক্ষিত বলেই মনে হয়, এবং আস্তে আস্তে কিন্তু এই মসজিদ ভাঙতে শুরু করে। কিন্তু মন্দির যখন ছিল তখন যে পাথরের টুকরো ব্যবহার করা হয়েছিল নকশা করার জন্য, সেই পাথরের টুকরোগুলো আপনারা এই ব্লগের মধ্যেও দেখতে পাবেন যে বহু অংশে ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ টুকরোগুলো পুরো তুলে নেওয়া হয়েছে। কারণ অনেক জায়গাতে এখানেই নকশাগুলো দেখতে পাওয়া গেলেও এটা পরবর্তীকালের নকশা, অর্থাৎ মসজিদ তৈরি করার সময়ের নকশা,
কিন্তু আমি এরপরেও আরও কিছু জায়গা দেখাবো যেখানে ওই পুরো প্লেটগুলো তুলে ফেলা হয়েছে। এখানে আরবিতে কোরআন শরীফের আয়াত লেখা আছে, কিন্তু এছাড়াও এটা মূল ফটক মসজিদে ঢোকার পর। এছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে কিন্তু হিন্দু শৈলীর ছাপ সুস্পষ্ট। 1875-76 সালে একটি প্রত্নতাত্ত্বিক জরিপের সময় মসজিদ প্রাঙ্গণে একটি সংস্কৃত কলেজের উল্লেখকারী শিলালিপি পাওয়া গেছিল এবং ওই সময়ে এই মসজিদ প্রাঙ্গণ থেকে দেবনাগরী হরফে 6টি স্ল্যাব উদ্ধার করা হয়, যেগুলো এখন আজমেরের যে জাদুঘর সেখানে রয়েছে। যে 6টি স্ল্যাব উদ্ধার করা হয় তার মধ্যেই বিশেষ কিছু নাটকের প্রশস্তি লেখা ছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এখানে যে তথ্যগুলি ব্যবহৃত হয়েছে তার বেশিরভাগটাই পাওয়া গেছে গুগল থেকে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। যে ট্যাবলেটগুলি পাওয়া যায় তার এক একটিতে এক একটি জিনিস ছিল। প্রথম ট্যাবলেটটিতে ছিল সংস্কৃত নাটক ললিতা বিগ্রহরাজ নাটকের বড় একটি অংশ ছিল। মহাকবি সোমদেব রাজা বিগ্রহরাজের সম্মানে সেটি রচনা করেছিলেন। আরও দুটোর মধ্যে রয়েছিল হরকেলি নাটকের খণ্ডাংশ। 5 নম্বর পাথরে একটি শিরোনামবিহীন সংস্কৃত কবিতার অংশ ছিল। 6 নম্বর ট্যাবলেটটির মধ্যে আজমেরের চাহামানা রাজাদের প্রশস্তির অংশ ছিল। শিলালিপিতে বলা ছিল যে রাজা অজয়দেব তার বাসভবন আজমেরে স্থানান্তরিত করেন এবং মালওয়ার রাজা নরবর্মাকে পরাজিত করেন। যতটুকু জানা যায় ট্যাবলেটগুলি প্রতিটি হুনা প্রধানদের পরিবারের সদস্য মহিপতির পুত্র এবং গোবিন্দের নাতি ভাস্কর দ্বারা খোদাই করা হয়েছিল। প্রবেশ দ্বারের বারান্দায় একটি মার্বেলের স্তম্ভে দেবনাগরী শিলালিপি উদ্ধার হয়। সেখানে রানা মোকালের রাজত্বকালে বুন্দির রাজমিস্ত্রি ধর্মের সফরের কথা লিপিবদ্ধ করে রেখেছিল। এইখানে দেখুন, এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন মুসলিম স্থাপত্যে কখনো কোনো প্রাণীর মানে মাছ, হাতি ইত্যাদি পাখি থাকে না সাধারণত, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু যে স্থাপত্যগুলি রয়েছে তাতে কিন্তু প্রাণীর চিহ্ন রয়েছে। মাছ বা হাতির মতন দেখতে বেশ কিছু স্থাপত্য রয়েছে। এই একটি জায়গাতেই আমি এটা খুঁজে পাই, বাকি অংশগুলো সমস্ত ভেঙে পড়েছে। এইগুলো ছোট ছোট জায়গা, এগুলো সমস্ত বন্ধ করা আছে। আমি জানি না ভেতরে ওপাশে কি আছে, কারণ একদমই বন্ধ করা আছে। আমি আগের বার যখন এসেছিলাম তখনও এই স্থানগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু আগের বার আমি এখানে আরও কিছু নিদর্শন পেয়েছিলাম যেগুলো ইসলামিক স্থাপত্যের সঙ্গে যায় না, কিন্তু এবার সেগুলো অনেক ভেঙে গেছে দেখলাম। জানি না এএসআই এটাকে সংরক্ষিত করেছে, অথচ এটা কিন্তু সেরকমভাবে এটা দেখভাল হয় না। স্থানীয় কিছু লোক
এবং যারা ওই মসজিদে নামাজ পড়তে আসেন তারাই এটাকে মূলত যেটুকু দেখাশোনা করার করেন। এই ঘুরতে ঘুরতেই একটি জায়গাতে আমি এমন কিছু দেখতে পাই যেটা আপনাদের দেখানো ভীষণ জরুরি। এই যে দেখুন, এখানে বহু মূর্তি রয়েছে। এখানে ছোট ছোট এই ধরনের কাজ কিন্তু আমরা ইসলামিক স্থাপত্যে নৈবনৈবজ্য। বলা যেতে পারে এই স্থানটি বা এই স্থাপত্যটি এই মুহূর্তে আমরা আমাদের ভারতবর্ষের যে মূল ভাবনা, অর্থাৎ সর্বধর্মের লোক এক জায়গায় থাকবে, এটি বলা যেতে পারে যে তার একটি অপূর্ব নিদর্শন। কারণ এখানে হিন্দু, মুসলিম এবং জৈন স্থাপত্যের মিশ্রণে একটি চমৎকার উদাহরণ, এবং এখানে সব ধর্মের লোকেরাই আসেন। তাই আপনারা যদি আজমির আসেন, দরগাতে যাবেন বা যাবেন না আপনাদের নিজেদের বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমার আগের ব্লগে বলা ছিল আন্না সাগরের কথা, আর এই ব্লগে বলা হলো আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়াতে অবশ্যই যাবেন, কারণ এটি এই মুহূর্তে প্রাচীনতম স্থাপত্যগুলির মধ্যে অন্যতম এবং আজমিরের প্রাচীনতম স্থাপত্য। কতদিন এটি এইভাবে থাকবে কেউ জানি না, তাই যারাই আজমের যাবেন তাদের অবশ্য গন্তব্য হওয়া উচিত এই আড়াই দিন কা ঝোপড়া। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে আরও একটি ব্লগে দরগা নিয়ে থাকবে কিছু কথা। ততক্ষণ পর্যন্ত টাটা। দেখতে থাকুন আমার চ্যানেল ক্যাশ টক। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন।